বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন যে ষড়যন্ত্র সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখুন, মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে নাকি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলেন। মানে তাদের কথায় এমন একটি বিষয় মনে হচ্ছে যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। তো এই কথাটি বলার প্রসঙ্গে তারা অনেকগুলো বিষয় সামনে তুলে এনেছেন। তারা তুলে এনেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সেই বিষয়টি নাকি বাংলাদেশে ব্যাপকভাবে হয়েছে। সেই বিষয়টিও তারা তুলে ধরে বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বৈঠকটি তাদের হয়েছে কয়েকদিন আগে, সেখানে নাকি এই বিষয়টি নিয়ে আলোচনা তারা করেছেন যে বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘুর নির্যাতন হচ্ছে। এখন তারা অন্যান্য প্রসঙ্গ টেনে তুলছেন যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন, এই বিষয়টি যাতে স্বাভাবিকরণ না হয়, এই বিষয়টি বলার তারা কিছুটা ইঙ্গিত করেছেন। এখানে তারা সার্ক যেই আছে, সেই সার্কটি কেন আসলে ঠিকমতো চলতে পারলো না, সেই বিষয়টিও তারা টেনে এনে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন। শুধু তাই নয়, যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নাকি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে নাকি তাদের এখন নাকি ব্যাপক বিচরণ চলছে। শুধু তাই নয়, তারা এটাও ইন্ডিকেট করছেন যে ভারতের যেই সীমান্তবর্তী এলাকা এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা চিকেন নেক, সেই জায়গার নাকি খুব আশপাশেও পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা তারা নাকি সেই জায়গায় আছেন, সেই জায়গায় তারা ভিজিট করেছেন, এমন নানাবিধ তথ্য তারা দেওয়ার চেষ্টা করেছেন। এই সাথে সাথে বাংলাদেশে স্বাভাবিক যে বিষয়গুলো ঘটে, সেই বিষয়গুলোকেও তারা সামনে আনছেন। দেখুন, প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু না কিছু ঘটনা অঘটনা এগুলো ঘটে। ধরেন ছিনতাই, মাঝে মাঝে কোনো কারণে হত্যার শিকার হয়ে যান অনেকেই, এই বিষয়টি তো ঘটে। যেমন বাসে কয়েকদিন আগে, কালকেই আমি একটা নিউজ দেখলাম, সেখানে দেখলাম যে বাসে ছিনতাইয়ের পর দুটি মেয়েকে নাকি ধর্ষণ করা হয়েছে। এখন এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোকে যদি ভারত তারা নিজেরা টেনে নিয়ে বলে যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়েই ভারত এখন আবার নতুন করে রাজনীতি শুরু করেছে। প্রথম শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তারা চেষ্টা করছেন যে বাংলাদেশের সংখ্যালঘু তাদের নির্যাতন হচ্ছে, তাদের নানা সমস্যা হচ্ছে, এই বিষয়গুলোকে সামনে তোলার চেষ্টা করেছিলেন। যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্য নেতৃত্ব বলুন, তার যেই আন্তর্জাতিক ইমেজ বলুন, সব কিছু ছাপিয়ে এই বিষয়গুলো ভারত সামনে খুব একটা বেশি তুলে ধরে রাখতে পারেনি এবং আন্তর্জাতিক মিডিয়া সেরকম কোনো একটি প্রভাব বিস্তার করতে পারেনি বাংলাদেশে যে জঙ্গি অথবা এই যে সংখ্যালঘুদের উপর হামলা, এই সমস্ত বিষয়গুলো। এখন যেহেতু সেই সমস্ত বিষয়গুলো তারা খুব একটা পাত্তা পাচ্ছে না, আমলে নিতে পারছে না, এখন তারা চলে যাচ্ছেন কোথায়? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলায় আসছেন, বাংলাদেশে থেকে তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন, এই যে নানা তথ্য তারা সামনে নিয়ে আসছেন। এবং ভারতের যেই 7 সিস্টার চিকেন নেক সংলগ্ন, সেই 7 সিস্টারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এখন দেখুন, ভারত বাংলাদেশে চাইছিল প্রথম থেকেই যে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা বন্ধ, শপিং করতে ভারতে যাওয়া বন্ধ, বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ, সব কিছু বন্ধ করে রেখে বাংলাদেশের জনগণের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছিলেন। কিন্তু এখন যে সেটা পারছে না, এই কারণেই এখন ওই যে ভারতের সাথে পাকিস্তানের যে দ্বন্দ্ব এবং বাংলাদেশের সাথে পাকিস্তান যদি একটু ভালো সম্পর্ক হয় এবং বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক কিছু এখন আনছেন, তো এটা আর ভারত এখন সহ্য করতে পারছেন। এই সহ্য না করতে পেরে এখন নতুন নতুন তত্ত্ব তারা দাঁড় করাচ্ছেন, নতুন নতুন কথা বলছেন, এই সমস্ত বিষয়গুলো আবার আলোচনায় এনে বাংলাদেশকে একটি নতুনভাবে প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছেন, প্রেশারে ফেলতে চাচ্ছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার যেই গোয়েন্দা প্রধান হয়েছেন, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং শুধু তাই নয়, তিনি কিন্তু একজন কট্টরপন্থী হিন্দু এবং এই যে ইসকনের একজন সদস্য। তো তারা এখন মনে করছেন যেহেতু তাদের পক্ষের লোক চলে আসছে, তাকে দিয়ে হয়তো বা বাংলাদেশকে একটু প্রেসারে রাখা যাবে, বাংলাদেশকে বেকায়দায় ফেলা যাবে। তবে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে ভারত যতই চেষ্টা করুক না কেন, এই সমস্ত কর্মকাণ্ড করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ফরেন পলিসি, সেটা হঠাৎ করে একজন এসে
পরিবর্তন করে ফেলবে, সবকিছু তছনছ করে বাংলাদেশের উপর যুদ্ধ শুরু করে দিবে, এরকম কোনো বিষয় আমি মনে করি না। তবে আমাদের সজাগ রাখতে হবে, সজাগ থাকতে হবে, যাতে ভারত কোনোভাবেই প্রশ্রয় না পায় আমাদের ইন্টারনাল বিষয়গুলোকে নিয়ে কথা বলতে। প্রথমত যে জিনিসটা বলতে চাই, কোনো ক্রমেই সংখ্যালঘুদের উপর হামলা, এটা আমরা একজন বাংলাদেশী নাগরিক হিসেবে চাই না, এটা করুক। দ্বিতীয়ত, অনেক জায়গায় আমরা দেখছি যে মাজার টাজার আছে সেগুলোতে তৌহিদি জনতা নাম দিয়ে তারা হামলা চালান, সেগুলো ভাঙচুর করেন, এগুলো যেমন হবে না। ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে, সেটা করা যাবে না, কারণ বাংলাদেশ একেবারে 100% আসলে মুসলিম, একদম ধার্মিক এমন একটা রাষ্ট্র নেই। সবাই মুসলমান ধরতে পারে, 95% মুসলমান, তারপরেও বাংলাদেশের মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, বারে যায়, নাইট ক্লাবে যায়, সব কিছু করে, তারপরও তারা মসজিদে যায়, নামাজ পড়ে। আপনারা যদি রাতে রাতে চেষ্টা করেন যে একদম সাধু বানায় ফেলবেন বাংলাদেশের লোকজনকে, সেরকম হবে না। এটা বরঞ্চ বাংলাদেশের যে ইমেজ, সেটা আন্তর্জাতিক অঙ্গনে অনেক বড় আকারের একটি প্রভাব বিস্তার করবে। তাই আমি চাই যে খেলা বন্ধ করা, এটা করা, সেটা করা। যেমন জামাত ইসলামের পক্ষ থেকে হঠাৎ করে দেখলাম যে ইটিভি এক সাংবাদিককে থ্রেট করা হয়েছে, তাকে যদি বহিষ্কার না করে তাহলে ইটিভি ভাঙচুর করা হবে, বন্ধ করে দেওয়া হবে। এখন জামাত ইসলাম যেহেতু একটি ইসলামিক দল, তারাও একটু সাবধানে থাকতে হবে। আমরা চাই যে জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করুক, তারা খুব ভালোভাবেই করুক এবং ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসুক, কিন্তু যারা ইসলামিক দলগুলো আছে তার সাথে সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে, তাদেরকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে আবার ষড়যন্ত্রের জাল বুনছে চারদিকে, সেই জালটা যাতে বাংলাদেশের চারদিক থেকে আঁকড়ে না ধরতে পারে। কারণ আমরা যদি সবল থাকি, আমরা যদি সবাই একতাবদ্ধ থাকি, ভারত যত ষড়যন্ত্রই করুক না কেন বাংলাদেশের বিরুদ্ধে, এই ভারত যদি বলে যে পাকিস্তানের আইএসএ আসে, আমাদের দেশে আসতে পারে, আমাদের দেশে যে কেউই আসতে পারে, তোমাদের সেটাতে কান ব্যথা নাক ব্যথা কেন? তোমাদের দেশেও তো সেই তিব্বতের নির্বাসিত একজন যে পলাতক হয়ে আছে, বাংলাদেশের একজন পলাতক হয়ে আছে, বাংলাদেশের সাবেক গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা, রাজনীতিবিদরা সব ভারতে আছে। তো আমরা তো সেই বিষয় নিয়ে কথা বলি না। নরেন্দ্র মোদী তো ভারতের গুজরাটের কসাই, সে তো ওখানে মুসলিম নিধনের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো তো আমরা বলি না। সুতরাং যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেই জায়গায় আমরা সচেষ্ট থাকবো। তথাপিও ভারতের অভ্যন্তরে যে সমস্ত আকাম কুকাম হয়, সেগুলোকে আমাদের তুলে ধরতে হবে যে বাংলাদেশ নিয়ে তোমরা কথা বলার আগে তোমরা তোমাদের নিজের দেশ নিয়ে আগে কথা বলো। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, এই দেশে কে আসবে কে না আসবে, কার সাথে আমরা লেনদেন করব, কার দেশ থেকে আমরা কি জিনিসপত্র আনবো, সেটা আমাদের বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং যারা অতি উৎসাহী, মাজার ভেঙে ফেলেন, এইটা করেন সেটা করেন, তৌহিদি জনতা নাম দিয়ে যে আকাম কুকাম করেন, ভাই আল্লাহর হস্তে এই সমস্ত জিনিস বন্ধ করেন। কারণ এই সমস্ত বিষয় ওই সারা পৃথিবীতে কিন্তু একটা বড় বিষয় আছে, ইসলামিক ফোবিয়া একটা কথা আপনারা জানেন। এটা বাংলাদেশে এই আবার ইসলামিক ফোবিয়ার একটা উসিলা দিয়ে বাংলাদেশে আবার কোনো একটা সমস্যা তৈরি হোক, এটা আমরা কেউই আসলে চাই না। আবার শেখ হাসিনার মতো আরেকটা স্বৈরশাসক চেপে বসুক যে আমরা ইসলাম যারা কায়েম করতে চান, ইসলাম ধর্ম যারা পালন করেন, তাদের বিরুদ্ধে, তাদের উপর যে অত্যাচার নির্যাতন বিগত দিনগুলোতে হয়েছে, সেরকম আবার একটা রাষ্ট্র ক্ষমতা কেউ চেপে বসুক, সেটাও আমরা চাই না। সব দিকেই আমাদের নজর রাখতে হবে এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছে, সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড় করাতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।